যাদবপুরটাকে ওরা ভাবছে যে আলাদা একটা মানে মানে জগৎ। কি এমন হলো ঠিক মানে বুঝলাম না, কিছুক্ষণের মধ্যেই ওকে জল থেকে পাওয়া গেল। তো এটা খুব মানে আশ্চর্যের লাগছে আমাদের। ইন্ডিয়ার ভেতরে কোন স্টেটে যান আপনি দেখান যে কোন ইউনিভার্সিটিতে মানে এইসব হয়। বৃষ্টি ভেজা মাটির গন্ধটা কেমন আলাদা এই পাড়ায়, কারণ কলকাতার এই নিমতা অঞ্চলে বৃষ্টির সাথে মিশেছে চোখের জল। এটা মণ্ডল বাড়ি, ছাপোষা বাঙালি, নিস্তব্ধতায় ঢেকে গেছে গোটা বাড়ি। যেখানে একদিন হাসির শব্দ ভেসে আসতো, আজ সেখানে শুধুই এক অদ্ভুত হাহাকার। এই বাড়ির মেয়ে অনামিকা, 22 বছরের পড়ুয়া, যার মৃত্যু হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে গত বৃহস্পতিবার। দরজার আওয়াজ আগমনের নয়, যেন বিসর্জনের কান্না। ইনি অর্ণব মণ্ডল, অনামিকার বাবা। চোখে ঘুম নেই, মুখে কথা নেই, শুধু ভেতরে চাপা একটা ঝড়। চোখের জল শুকিয়ে গেছে। একমাত্র সন্তান, আদরের মেয়ে আর ঘরে ফেরেনি। তার দৃঢ় বিশ্বাস অনামিকাকে খুন করা হয়েছে। খুন এই কারণেই বলছি, তার কারণ আমার মেয়ে মানে কোনো দিন মানে স্বেচ্ছায় মানে মানে মৃত্যু হবে এরকমটা কোনো দিনই বলতো না। যে কেউ যদি সুইসাইড করতো ও এগুলোর খুব প্রোটেস্ট করতো, কিংবা কোনো কেউ যদি মারা যায় ও যদি শুনতো, ও বলে ও কেন এইভাবে করতে গেল, জীবনটা তো মানে লড়াইয়ের জন্য, এইসব বলতো। আর আমাদেরকে বলতো যে আমি এসবের কোনো দিনই আমি যাব না, আমার এত মানে ভালো বাবা মা, তাদের ছেড়ে আমি এইভাবে কোনো দিনই যাব না। ও বন্ধুদের সঙ্গেই ছিল। ও যে গানের যে বাউল গানের মানে প্রোগ্রামটা ছিল, যেটা 8টার সময় শুনছি এখন যে বন্ধ হয়ে ও মানে করার কথা ছিল, কিন্তু ওরা অনেক রাত অবধি চালিয়েছে। তো ও 9:30 ওখান থেকে বেরোবে এটা ওর মাকে জানায় 9:08-এ। তো তারপরেই পরে আমরা যখন খবরটা পাই 10:31 নাগাদ, ওকে জল থেকে তোলা হয়েছে 10টা নাগাদ। তো কি এমন হলো ঠিক মানে বুঝলাম না, কিছুক্ষণের মধ্যেই ওকে জল থেকে পাওয়া গেল। তো এটা খুব মানে আশ্চর্যের লাগছে আমাদের। তার কারণ ও অন্ধকার জায়গাকে ভয় পেত। বাড়িতেও এরকম অন্ধকার করতো না, পুরো লাইট, পুরো বাড়িতে লাইট ফাইটও জ্বালিয়েই রাখে। আমরাই আরও বকাবকি করতাম যে বিল উঠবে, বিল বাড়বে, তুই কেন এতগুলো লাইট জ্বালিয়ে। এই ঘরটাতে থাকতো, এখান থেকে যখন বেরোতো ওই ঘরের লাইট জ্বালবে, ওটা তো জ্বালাই থাকে, ও পড়তো, সারা রাত পড়তো। এই ঘরের লাইট জ্বালাবে, এই সিঁড়ির লাইট জ্বালাবে, বাথরুমের লাইট জ্বালাবে, তারপর বাথরুমে যাবে, এরকম অবস্থা। কোনো দিন পুরো লাইট সব জ্বালানোই থাকে, আমি ভোরে উঠি আবার সব বন্ধ করে দিই। অনেকে বলেছে যে অনামিকাও হয়তো মদ্যপান করেছিল। তো দেখুন, বাড়িতে তো কখনো এরকম হয়নি, এবং আমাদের ফ্যামিলিতেও এই কালচারটা নেই। কেন আমি নিজেও একটা সুপারি পর্যন্ত কোনো দিন খাইনি। সেটা আমার বন্ধুরা, আমার অফিসের যারা কলিগ, কিংবা আমার রিলেটিভ, কিংবা আমার প্রতিবেশী, তারাও বলতে পারবে যে এই মানুষটি মানে কখনো তাকে দেখেছি এরকম খেতে করতে, কখনো কেউ দেখেনি। তো ওর মাও এরকম সেম। আমরা এই জিনিসটা পুরোপুরি অ্যাভয়েড করি, এবং সেখানে যদি ওকে এরকম একটা দেখে দেওয়া যায়, তো আমার কিছু বলার নেই এখানে। কেননা কেউ যদি কিছু বলে, আমি তো তাকে আর কিছু বলার মতো উত্তর নেই আমার। বলতেই পারে, অনেকে অনেক কথাই বলবে, যেহেতু আমার মেয়ে, তো শুনতে হবে আমাকে। এবারে সেটা মানে তাদেরকে ওই প্রুভ করতে হবে। আর যদি ওকে এরকমও দেখা যায় যে রিপোর্টে এরকম এসছে, তখন আমি জানবো যে সেটা ওকে জোর করে খাওয়ানো হয়েছে, খাইয়ে একটা প্ল্যান করে ওকে জলে ফেলে দেওয়া হয়েছে। তার কারণ ও সাঁতার জানতো না, এটা ওর বন্ধুরাও জানে। ওর বন্ধুরাও অনেকবার মানে পিকনিকে যাওয়ার কথা বলেছে, মন্দারমণি যাওয়ার কথা বলেছে, আমরাই ওকে বাধা দিয়েছি বাধা, যেতে দিইনি। তার জন্য ও আমাদের সঙ্গে বলেছে, হ্যাঁ সবাই যায়, আমাকেই কেবল এরকম করো। আমরা ওকে একটা কথাই বলতাম, দেখ তুই সাঁতার জানিস না, আগে সাঁতারটা শেখ, তারপর যাবি।
তো ও সাঁতার শেখেনি, আমরাও ওকে যেতে দিইনি মানে কখনো। এমনকি কোনো রিলেটিভের বাড়িতেও আমরা ওকে একা একা ছাড়িনি, কেউ মানে বলতে পারবে না। ও ইউনিভার্সিটি বাড়ি। সিসিটিভি ফুটেজটা আমিও যতটা শুনছি যে ওই গেটের ওখানে হয়তো লাগানো আছে, ওখান থেকে ওই সামনের রাস্তাটা মানে কভার করছে, কিন্তু ওই জাস্ট যে রাস্তাটা দিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছে কিংবা ওখানে যে একটা ইউনিয়ন রুম নাকি বলেছে পুকুর পাড় দিয়ে যে রাস্তাটা আছে ওদিকে কিন্তু সিসিটিভি নেই। তো সেক্ষেত্রে আগে গিয়ে কেউ সেখানে ওয়েট করতে পারে, কিংবা ওর কাছে যখন ব্যাক ফোন ছিল তখন তাকে হয়তো ফোন করে ডেকেছে, কিংবা কোনো বন্ধু গিয়ে হয়তো তাকে অন্য কোনো বন্ধুকে বলেছে যে অনামিকাকে একটু ডেকে দে, এখানে আমি আছি। অনেক কিছুই হতে পারে। এবারে এটা পুলিশ করে দেখবে, ওই তদন্ত করে দেখবে যে কি, এগুলো তো আমাদের পক্ষে দেখা সম্ভব না। অনামিকার মা বাইরে আসেননি, দরজা খুলতে চান না, মানুষের সঙ্গে কথা বলতে চান না। বাইরে পৃথিবী চলছে, ভেতরে শুধু কান্নার আওয়াজ। আমাকে বলেই দিয়েছে। না ঠিক আছে, কোনো ব্যাপার না। ওনার চিৎকার রাগ বা আর্তনাদ নয়, অভিমান। কেন সবাই আসছে বাড়িতে অনামিকার পায়ের চিহ্ন খুঁজতে, ওর বড় হওয়া বুঝতে? মা ভালো নেই, মা কোনোদিন ভালো থাকে, তার তো আর দ্বিতীয় কেউ নেই। অর্ণববাবু আমাদের নিয়ে গেলেন অনামিকার ঘরে। রন্ধ্রে রন্ধ্রে অনামিকার গন্ধ, তার বই, খাতা, দেয়ালে তার আঁকা ছবি, সব ঠিক যেমন ছিল। যেন ঘরটা অপেক্ষা করছে সে দরজা ঠেলে ঢুকবে, আবার ফিরে আসবে। অনামিকা ভালোবাসতো আঁকতে, ভালোবাসতো গান গাইতে। ছবির রং ও সব সুর এখন হারিয়ে গেছে। আমার কিছু বলার নেই, আমার খুব মানে কষ্ট হচ্ছে। আমার মানে একটা অংশ গেছে চলে, মানে শরীরের একটা অংশ গেছে চলে, মানে সারা জীবন এইভাবেই আমাকে তিলে তিলে কষ্ট পেয়ে পেয়ে মানে মরতে হবে, এছাড়া আর কিছু নেই। আমার তো আর দ্বিতীয় সন্তান নেই, একটাই সন্তান। দ্বিতীয় সন্তান আমি নিয়েও নি, আমি চেয়েছিলাম যে আমার মানে মেয়ে হোক, তো আমার মানে মেয়েই হয়েছিল, এবং মেয়েটা হয়েছিল রত্ন একদম, সব দিক দিয়ে, সব দিক দিয়ে, আচার ব্যবহার, তার কথাবার্তা, সব দিক দিয়ে। কিন্তু কিছু করার নেই, রাখতে পারলাম না আমি। আমার দুঃখ এটাই। মেয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাক উনি চাননি। যাদবপুর ইউনিভার্সিটির পরিবেশ ভালো লাগেনি তার। 11 সেপ্টেম্বরের অভিশপ্ত সেই রাত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরের পুকুর থেকে উদ্ধার করা হয়েছিল অনামিকার দেহ। আজ বাবার মুখে শুধু একটাই কথা, ন্যায় চাই। কারণ এটাই তার মেয়ের জন্য তার শেষ লড়াই, তার শেষ দায়িত্ব। আমার প্রথম দিন যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে গিয়ে আমার ভালো লাগেনি। আমি বাড়ি এসে সেটা ওকেও বলেছিলাম, আমার মিসেসকেও বলেছিলাম। ওকে সেন্ট জেভিয়ার্সে মানে ভর্তি করেছিলাম রাজারহাটে। ওর অ্যাডমিট কার্ড পেলাম, ওকে ভর্তি করেছিলাম 90,000 টাকা দিয়ে। আমি ওকে বললাম ওখানে পড়, তো বললো বাবা তুমি খরচ করে পারবে না, ওখানে অনেক খরচ, বছরে 2 সেমিস্টারে তোমার প্রায় 80,000 টাকা করে লেগে যাবে পার ইয়ার। তো আমি বললাম আমি দেবো, আমি জোগাড় করবো, তোর অত চিন্তা কী। তা ও দেখলাম তারপরে 1 সপ্তাহ বাদেই যাদবপুরের রেজাল্টটা বেরোলো। কী আনন্দ, কী খুশি, মানে আমার স্বপ্ন আমি ওখানে পড়বো, এরকম বলতে লাগলো। আমি তো মুখের দিকে এরকম তাকিয়ে আছি, কী বলছে, কী এমন মানে বুঝলাম না, কারণ আমার ভালো লাগেনি ওখানে। যাদবপুরটাকে ওরা ভাবছে যে আলাদা একটা মানে জগৎ, এখানে আমরা ঢুকলে এখানে আমরা যা কিছু করব স্বাধীনভাবে মানে করব, হয় না সব কিছু। ওখানে গার্জেনের মতো, বাড়িতে যেমন বাবা মা থাকে, আত্মীয় স্বজন থাকে, গার্জেনের মতো ওখানে যারা প্রফেসর রয়েছে তারা হচ্ছে তাদের গার্জেন। আপনি বলুন তো, ওখানে স্টুডেন্টরা গার্জেনদের কথা শোনে? ওখানে যারা মানে প্রফেসর রয়েছে তাদের কথা শোনে? তারা শোনে না। তারা ইচ্ছা খুশি চলাফেরা করবে, কিভাবে মিশবে, কি খাবে, কীরকম করবে, সেগুলো সম্পূর্ণ তারা মনে করে যে কেউ যদি কিছু বলে তাহলে তাদের বিরুদ্ধে বলছে, এরকম একটা ব্যাপার। তো আপনি এরকম অন্য কোনো কলেজে নেই। যারা ছাত্রছাত্রী যারা রয়েছে তারা আপনি একটা সিসিটিভি ক্যামেরা লাগাতে যাবেন, দেখবেন যে সবাই কিন্তু চাইছে না। কিন্তু ব্যাপারটা কি, সবার জন্যই তো লাগানো হচ্ছে ওটা। পার্টিকুলার যারা প্রোটেস্ট করবে
তাদের জন্য কিন্তু সিসি ক্যামেরা লাগানো হচ্ছে না। প্রত্যেক ওখানে প্রফেসর বলুন, বাইরেরও অনেক লোকজন ঢোকে, সেগুলোও বন্ধ হোক। সেগুলো ওরাও যেমন চায়, সাধারণ মানুষও চায় যে এটা একটা করে বন্ধ করা হোক, যে অ্যালাউ করা হোক শুধু মানে প্রফেসর, স্টুডেন্ট এরাই ঢুকুক ভেতরে। ওরা যে ধরনের কাজ সচরাচর মানুষ অপছন্দ করে, সেই সব কাজ যাতে ওরা মানে করতে পারে, সেই জন্যই মানে সিসি ক্যামেরা লাগালে সেটা সবাই দেখতে পাবে, সেটা তাদের বাধা হয়ে যাবে, সেই জন্যই লাগাতে দেয় না ওরকম। কালচার বলতে দেখুন অনেক কিছুই হয়। আপনি বাড়ির মধ্যে যখন থাকবেন আপনি একরকম থাকবেন, আপনি বাইরে বেরিয়ে গেলে তখন আপনি মনে করেন যে এটা আমার মানে বাড়ি নয়, আমি সেখানে যা খুশি মানে করব, এইরকমভাবেই তারা ওই জায়গাটাকে ইউজ করছে। সেটা ঠিক নয়, তার কারণ এগুলো বন্ধ হওয়া উচিত। এবং কিভাবে যে বন্ধ করা হবে সেটা, আমি তো একটা সাধারণ মানুষ, তো আরও যারা রয়েছে এই নিয়ে চিন্তা ভাবনা করে তারা দেখুক, ভাবুক। কর্তৃপক্ষ এতটা উদাসীন কেন? এটা তো এমন না যে তারা জানে না। আমরা যদি দেখতে পাই, তারা কি দেখতে পাচ্ছে না? তারা সব দেখতে পাচ্ছে, কিন্তু তারা কোথাও যেন একটা আটকে আছে, তারা কিছু মানে করতে পারছে না। এটা কি ছাত্রদের ভয়? খানিকটা তাই, খানিকটা তাই। এটা ছাত্রদের ভয়। মানে এখানে কি হয়, যারা সিনিয়র যারা রয়েছে তারা পাস আউট হয়ে যাওয়ার পরেও মানে মাতব্বাড়ির মানে পার্টটা তারা ঠিকঠাক রাখে ওখানে। আপনি খেয়াল করে দেখবেন, আপনি যখন প্রথম ভর্তি হলেন দেখবেন আপনার সিনিয়ররা এই রকম কিন্তু অন্য কলেজে নেই। এবারে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনার মেয়েকে তাহলে ওখানে ভর্তি করলেন কেন? মেয়ে একটা বয়সের পরে, একটা ছেলে হোক মেয়ে হোক, সবসময় বাবার মার কথা শুনবে এমন নয়। তাদেরও তো একটা মানে স্বাধীনতা আছে, তাকে কোনো দিন পড়তে বলা হয়নি। ভালো ইউনিভার্সিটি কোনটা, ভালো কলেজ কোনটা, আমি তো অত দূর যাইনি আমি, তাহলে আমার পক্ষে সেটা জানার সময় তাও আমি ওকে বারণ করেছিলাম যে তুই সেন্ট জেভিয়ার্সই পড়। ও শোনেনি, ওখানে ভর্তি হয়েছে। ইন্ডিয়ার ভেতরে কোনো স্টেটে যান, আপনি দেখান যে কোন ইউনিভার্সিটিতে মানে এইসব হয় না, অ্যালাউ নেই। আমি প্রাইভেটের কথা বলছি না, আমি এমনি গভর্নমেন্টের কথা বলছি। গভর্নমেন্ট যেসব ইউনিভার্সিটিগুলোতে আছে কোথাও নেই এরকম, কোথাও নেই, কোথাও খুঁজে পাবেন না আপনি। যেরকম যত্রতত্র এইসব দেখতে পাবেন, এসব তো পাবেন না, যাদবপুরেই পাওয়া যায়। না কোনো বিপ্লব, না কোনো বিপ্লবী আজ এই পরিবারের পাশে। রাজপথে নেই কোনো আন্দোলন, নেই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, নেই কোনো প্রতিবাদ। দুর্ঘটনাটি ঘটে যাওয়ার পর ওখানকার কোনো ইউনিয়নের লোক বা অনামিকার কোনো বন্ধু বান্ধব আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে? কেউ করেন। ওই দিনকার যে ড্রামা ক্লাবের অর্গানাইজাররা ছিল তারা বলুন, বা ওর নিজস্ব বন্ধু বান্ধবরা, বা ওখানকার যারা ছাত্র ইউনিয়ন এখন যারা আছে আর্টস ফ্যাকাল্টিতে, এসএফআই থেকে, কেউ ফোন করেন? কেউ ফোন করে, কেউ ফোন করে। অনামিকা একটি 22 বছরের মেয়ে, তার কোনো দোষ ছিল না, সে এরকমভাবে মানে এরকমভাবে তার প্রাণটা চলে গেল, কোনো প্রতিবাদ দেখছি না। বা যে যাদবপুরের ছাত্ররাই তখন রাত দখল করেছিল বা মিছিল বার করেছিল, তারাও এখন নীরব। তো এ নিয়ে আমার কিছু বলার নেই, এটা সাধারণ মানুষের, তারা হয়তো ভাবছে যে এরকম হতেই থাকবে, সেই জন্য বলে কিছু নেই, বলে কোনো লাভ নেই, এটাই হয়তো মনে করছে তারা। তো আমি চাচ্ছি, আমার কাছে যদি জিজ্ঞেস করেন যে মানে প্রতিবাদ করা কি উচিত, সেটা তো আমি বলে কি করব, সেটা সাধারণ মানুষই করবে। ওর যারা বন্ধুরা রয়েছে তারা যদি মানে আজকে ওরও তো বন্ধু, আমাদের সঙ্গে যতটা টাইম কাটাতো তার থেকে বেশি টাইম কাটাতো ওদের সঙ্গে মানে মানে মিশতো। এই 3 বছর ধরে সে সেখানে যে মানে টিচাররা যেভাবে ওকে করতো, বন্ধুবান্ধবদের সঙ্গে যেভাবে মিশতো, ঘুরতো, তো আমাদের বাড়ির থেকে ওখানে বেশি টাইমটাই দিত। তারাই কিছু করছে না, তো বলার নেই। মানুষ হয়তো মনে করছে যে এটা নিয়ে মানে ইন্টারেস্ট তারা দেখাতে চাইছে না, কেন চাইছে না তাদের ব্যাপার, আমি তো বলতে পারবো না। জাস্টিস আমি চাই যে ওর যে তদন্তটা মানে হোক, সেটা ভালোভাবেই হোক, যারা দোষী হবে তারা যেন শাস্তি পায়, এটাই চাই। অনামিকা একদিন অধ্যাপিকা হতে চেয়েছিল, শিক্ষার মশাল নিয়ে দাঁড়াতে চেয়েছিল মানুষের সামনে। মশালটা রয়ে গেছে, আগুনের শিখাটা এখন এক পরিবারের দীপ্ত লড়াই। ছায়াতেও নেই অনামিকা, হোক কলরব আজ নীরব, শুধু এক মা বাবার অন্তরে অন্তহীন অনামিকা।